সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্না তারা যশোয়া। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মায়ের জানাজা পড়তে আসা এক ছেলের পায়ে ডান্ডাবেড়ির সংবাদ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এবার দেখা গেল মৃত্যুসজ্জায় থাকা সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া। এমন সময় একটি পত্রিকা আজকে সংবাদ করেছে নিজামের ঘাটলা ঘরে ঘরে। ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর শান বাঁধানো ঘাটের কর্মকাণ্ড তো শেষ হয়ে যাওয়ার কথা, তো আরও ঘরে ঘরে বিস্তৃত হলো কেন? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় পরিবর্তনটা কোথায়, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আরও উপস্থিত আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের, মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, 4 দিন পর খুলল দোকানপাট। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন, বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভি ওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা শুরুতেই যেমনটা বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতার মায়ের জানাজায় অংশগ্রহণের যে চিত্র, ডান্ডাবেড়ি পরানো, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, অনেকে নিন্দা জানিয়েছিল, প্রতিবাদ হয়েছিল। তেমনই এক চিত্র সম্প্রতি দেখা গেল যে হাসপাতালের মৃত্যুসজ্জায় থাকা সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো। সেটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন। অনেকে বলছেন স্বৈরাচারের দোসর, তাদের হাতকড়া থাকাটা ন্যায্য। অনেকে বলছেন এটা একদমই মানবাধিকার লঙ্ঘন করছে। এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় না, তা এটাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার কথাও বলছে। এটা কি আসলে রাজনৈতিক প্রতিহিংসা কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে, নাকি যেই সরকার যখন যে সরকার আসে সবাইকে সব মানতেই হয়? শেষ কথাটা বলি, সরকারকে কোনো কিছু মানতে হয় না, সরকারকে নৈতিক আচরণ করতে হয়। সরকার হচ্ছে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার কাজের মধ্যে দিয়ে জনমানুষকে যা ঠিক সেটা শেখায়। আমি ভুল করতে পারি, কিন্তু সরকার ভুল করবে না, এটাই হচ্ছে ঘটনা। এই কারণে যে আমি ব্যক্তি, আমার পছন্দ অপছন্দ আছে, কিন্তু সরকারে যারা থাকেন তারা শপথ নেন, বলেন যে পছন্দ অপছন্দ, অনুরাগ, ক্রোধ, বিরাগ, হিংসা সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা যা ঠিক সেটা করবেন, এটাই তো শপথ। তাই সরকার যারা পরিচালনা করেন তাদের শপথের মধ্যেই আছে যে তারা নিজের কোনো ব্যক্তিগত মতামতে কাজ করবেন না, নিজের কোনো মতামত কিংবা নিজের পছন্দ অপছন্দ দিয়ে চলবেন না। তাই সরকারকে এটা করতেই হয় না, বরং যা হচ্ছে সেটা হচ্ছে অতীতের যে বলয়, সেই বলয় থেকে বের হতে না পারার ব্যর্থতা। এবার আসি ডান্ডাবেড়ির ঘটনাটাতে। সেই সময় আমি প্রতিবাদ করেছিলাম। মূলত ডান্ডাবেড়ি জিনিসটা অমানবিক। আজকের যুগে ডান্ডাবেড়ি প্রয়োজন নাই কোনো। কেন ডান্ডাবেড়ি পরানো হয়েছিল, কেন সেই ছেলেটিকে মায়ের জানাজাতে ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করা হয়েছিল, এই প্রশ্নের জবাব কিন্তু তখনকার সরকার দেন নাই। এমন একটা তারা ধারণা দিয়েছিলেন যে সে পালিয়ে যেতে পারতো, এই জন্য এইভাবে অতিরিক্ত প্রতিরক্ষা। কিন্তু আমি বা আমাদের মতো অনেকেই সেটা মানতে রাজি ছিলাম না, কেননা অনেকভাবেও একজন ব্যক্তিকে আটকে রাখা যায় এবং জানাজার মতো জায়গাতে এটা পরিয়ে রেখে বরং জানাজাকেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ডান্ডাবেড়ি পড়া অবস্থায় জানাজা পড়বার নিয়ম আছে কিনা এটা ধর্মীয় ব্যক্তিরা বলতে পারবেন। এইবার আসি এই ঘটনাটিতে। আমি মনে করি যে প্রথম যে অন্যায়টি হয়েছে সেটি ডাক্তাররা করেছেন। আমি সাধারণত ডাক্তারদের খুব কঠিন ভুল না হলে আমি দেখা যায় যে ডাক্তারদের জুতাটাও পায়ে দেই, কারণ আমি নিজে একজন ডাক্তার, আমি তাদের সুবিধা অসুবিধা বুঝি। কিন্তু একজন চিকিৎসকের তো বোঝা উচিত ছিল যে এই ব্যক্তির পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তার সেই শক্তি আছে কিনা, তিনি যে অবস্থায় এসেছিলেন চিকিৎসার জন্য সেই অবস্থায় চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযোগ আছে যে ডেঙ্গুতে তিনি আক্রান্ত হয়েছিলেন, পরিপূর্ণভাবে সারবার আগেই
তাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে আরও অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং এই ধরনের একজন রোগী যিনি এমপি ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা এবং যার বয়স এত বেশি, এরকম একজন রোগীকে সাধারণ বেডে ওয়ার্ডের মধ্যে ফেলে রাখা, কেবিন না দেওয়া এবং হাতে হাতকড়া পরিয়ে রাখা, এরকম অবস্থায় যখন পালিয়ে যাওয়া তো দূরের কথা, তিনি সংজ্ঞাহীন, চেতনাহীন। আমি মনে করি যে প্রথমেই ডাক্তারদের বলা উচিত ছিল যে হাতকড়া খুলে দাও। আমি যখন মেডিকেল কলেজে কাজ করেছি, এমনকি যখন ইন্টার্নি, তখন আমি এই ধরনের রোগী দেখলে আমি হাতকড়া খুলে ফেলতে বলতাম, কেননা হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া যায় না। আপনি কাউকে এরকম অবস্থায় চিকিৎসা দেবেন না। আমার মনে আছে আমি যখন প্রফেসর SGM চৌধুরীর সঙ্গে কাজ করেছি, প্রফেসর নেসার উদ্দিনের সাথে কাজ করেছি, প্রফেসর এনআই খানের সাথে কাজ করেছি, প্রফেসর নাসিম আক্তার চৌধুরীর সাথে কাজ করেছি, তখন তারা বলতেন যে রোগীর হাতে যদি মোটা চুড়ি থাকে কিংবা রোগীর গলায় যদি মোটা কোনো গয়না থাকে কিংবা রোগীর যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সে কিছু একটা পরিধান করে আছে, এটা খুলে নিতে হয়। এই কারণে ইঞ্জেকশন দেওয়ার সময়, ক্যানুলা দেওয়ার সময় এগুলো যে শুধুমাত্র বাধাই দেয় তাই না, এগুলো ইনফেকশনের একটা সোর্স। তো হাতকড়া পরিয়ে যে আপনি ডাক্তার বলছিলেন তাকে যে চিকিৎসা ডাক্তার বলেছে দিয়েছিলেন, কিনা। আমি প্রথমে প্রশ্ন করতে চাই যে সেই ডাক্তার কেন বললেন না যে হাতকড়া খুলে দাও? এখানে এক, দুই হচ্ছে হাতকড়া যারা পরিয়েছিল তারা কি কারণে এইভাবে হাতকড়া পরাবেন এবং তারা কি কারণে তাদের একজন একটি বক্তব্য আছে, আমি একটু বক্তব্যটা বলি। বক্তব্যটা বলেন। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ তিনি একটি গণমাধ্যমকে বলেছেন যে তিনি যখন গত সেপ্টেম্বরে অসুস্থ হন, তাকে যখন হাসপাতালে পাঠানো হয় তখনকার দিনগুলোর মধ্যে একটি সময় হবেন, তিনি বলেছেন নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়। সেটা কি ধরনের রোগী, কি ধরনের বন্দী? যে বন্দির পালিয়ে যাওয়ার সক্ষমতা আছে, একদম। কিন্তু যে বন্দির পালিয়ে যাওয়ার সক্ষমতা নাই, যিনি চেতনাহীন, যার বয়স এত বেশি, মনে করেন তিনি যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকতেন, একজন 80-র কাছাকাছি বয়স যার, সেরকম একজন বৃদ্ধ ব্যক্তি বা সেরকম একজন প্রবীণ ব্যক্তির পক্ষে কি দৌড়ে পালানো সম্ভব? 3জন পুলিশ থাকলে বা 2জন পুলিশ থাকলে তাদেরকে পরাস্ত করা সম্ভব? তাহলে কি কারণে তাকে ওইরকম শয্যায় শায়িত অবস্থা হাতকড়া পরিয়ে রাখতে হবে? এটা তো কমন সেন্স, এটা একটা সাধারণ জ্ঞান। এবং সেই সাধারণ জ্ঞান যদি কাজ না করে কারো, তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই শব্দটি আছে বলে বা এই বাক্যটি আছে বলে আমি শুনেছি যে পৃথিবীর সবচেয়ে সাধারণ জ্ঞান হচ্ছে কমন সেন্স, সবচেয়ে বেশি যেটা থাকার কথা, কিন্তু এটাই সবচেয়ে দুষ্প্রাপ্য। এখন যদি এইরকম একজন দায়িত্বশীল ব্যক্তি এই কথা বলেন যে নিয়ম অনুযায়ী ডান্ডা বেরি পরিয়ে রাখতে হয়, নিয়ম অনুযায়ী হাতকড়া পরাতে হয়, কাকে? যে পালিয়ে যেতে সক্ষম তাকে। যে পালিয়ে যেতে সক্ষম না, যার এত বেশি বয়স, একজন হুইল চেয়ার রিডেন ব্যক্তি, তাকে আপনি ডান্ডা বেরি পরাবেন? উনি তো হুইল চেয়ার থেকে দাঁড়াতেই পারে না। যার পা কাজ করে না তাকে আপনি ডান্ডা বেরি পরাবেন? তো এইসব যুক্তি দেওয়া যেতে পারে আইনের বই দেখিয়ে, যে আইন তৈরি করেছে ব্রিটিশরা, যে আইন তৈরি করেছে ঔপনিবেশিক শাসকেরা, যে আইন তৈরি হয়েছিল পরাধীন যুগে। এই পেনাল কোড যে পুলিশের আছে, এটা তো ম্যাক্সিমাম যা আছে সবই তো পরিবর্তন আসলে, কারণ পরিবর্তনের সদিচ্ছা নাই যশোয়া, পরিবর্তন তারা চান নাই, তারা ওই মাইন্ডসেট থেকে শাসন করেন। স্বাস্থ্য সংস্কার কমিশন একটা বিরাট 322 পৃষ্ঠার একটা সংস্কার রিপোর্ট লিখেছে, সেখানে তারা একটা কোট দিয়েছে, উদ্ধৃতি। এটা কিন্তু একদল লোক লিখেছে, এটা মানে এটা একটা অংশের সাথে আরেকটা অংশের মিল নাই, ওটা একটা জাতা রিপোর্ট, কিন্তু ওই রিপোর্টের মধ্যে লাইনটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের। সেখানে এরকম একটা কথা আছে যে আপনার যদি সদিচ্ছা না থাকে, অর্থাৎ আপনার মস্তিষ্ক যদি না চায়, আপনার বুদ্ধি যদি না চায়, মেধা যদি না চায়, তাহলে পরিবর্তন আনা সম্ভব না, কোনো কিছু পাল্টানো সম্ভব না। তো এই বিরাট মাথাওয়ালা লোকদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে পরিবর্তন কোত্থেকে আসবে? তারা কি পরিবর্তন চেয়েছেন নাকি? তারা পরিবর্তন চান নাই বলে ওইসব আইনের উদাহরণ দিচ্ছেন। এমনিতে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান, এমনিতে কালকেই সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চান, এমনিতে বলতে চান 2.0, 3.0, নানান বয়ান দিতে থাকেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, কিন্তু আইন দেখানোর সময় ওই আইন দেখান যে আইন দিয়ে মানুষের উপর নির্যাতন করা যায়। এবং এই নির্যাতক স্বভাবই হচ্ছে আমাদের সরকারের স্বভাব। এই সরকার না শুধু, আমরা যত সরকার পেয়েছি নির্যাতনই হচ্ছে তাদের ক্ষমতার প্রদর্শনী। যে যত বেশি নির্যাতন করতে পারেন তিনি তত বিরাট ক্ষমতাশালী সরকার। নির্যাতন হচ্ছে তাদের পরিচয়। জি, আপনার কাছে আবারও আসবো। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একটু আসতে চাই। নতুন বন্দোবস্তের কথা বোধহয় 5 আগস্টের পর আপনারা সব থেকে বেশি বলেছেন, আপনারাই হয়তোবা শুরু করেছেন এই শব্দটা। এই ঘটনাকে, এই হাতকড়া পরানো ঘটনাকে আপনারা কিভাবে দেখেন, বা আপনাদের তরফ থেকে কোনো মন্তব্য অফিসিয়াল বা আনঅফিসিয়াল এসেছিল কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে এই ঘটনাটা, সেটা হচ্ছে একজন পুলিশ কিংবা কারারক্ষাকারী যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে তিনি কোনোভাবেই যেন আসামি যেন পালিয়ে যেতে না পারেন।
তুষার ভাই যেটা বলেছেন সেটার একটা অংশের সাথে আমি একমত, যে যেই ব্যক্তি আসলে শারীরিকভাবে ওই সক্ষমতাই রাখেন না যে তিনি পালিয়ে যাবেন কিংবা তিনি এখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা রাখেন, তাকে আসলে হাতকড়া পরিয়ে রাখা এবং তার উপরে বল প্রয়োগ করা, এটা তো আসলে মানে কোনো ধরনের কোনো সিস্টেম বা নিয়ম হতে পারে না। এক, 2 নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি যে যে যত বড় আসামি হোক না কেন এবং যত বড় অপরাধী হোক না কেন, তাকে তার ন্যায্য যে প্রাপ্য যেটা, তাকেও জাস্টিস দিতে হবে। মানে জাস্টিস জিনিসটা কিন্তু শুধুমাত্র বাদী কিংবা শুধুমাত্র ভিকটিমের ক্ষেত্রেই প্রযোজ্য না, অপরাধীর ক্ষেত্রেও জাস্টিস জিনিসটা প্রযোজ্য। অর্থাৎ একজন অপরাধী তিনি তার নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তি পাবেন এবং তিনি শাস্তি পাওয়াকালীন সময়ে সকল যে তার যে সুবিধাগুলো আছেন এবং তার যে আত্মপক্ষ সমর্পণ বলেন, তার চিকিৎসা বলেন, সেই বিষয়গুলো পাবেন। এটা আসলে এটাই হওয়া উচিত। এখন সমস্যাটা হচ্ছে ওইটাই যে এই যে সরকার কিংবা এই যারা প্রশাসনে আছেন, পুলিশে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, তো সবাই বলছেন যে তারা সংবিধান ছুঁড়ে দিতে ফেলে চায়। বাস্তবতা হচ্ছে তারা তো সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না, তারা তো ওই আগের আইন দিয়েই শাসন করতে চায়। যে কারণেই তো এই সংবিধান বলেন, এই নিয়মকানুন বলেন, সেই নিয়মকানুনগুলো এক্সিস্টিং আছে। এবং সেই জায়গাটা যদি থাকে তাহলে তো যখনই যারা, কারণ এই আমলাতন্ত্র বলেন, প্রশাসনিক যে সিস্টেমটা বলেন, এই এস্টাবলিশমেন্টটা তো আসলে এই সরকারের না কিংবা আসলে এই সময়ের না, এটা একটা দীর্ঘদিন চলা এস্টাবলিশমেন্ট। এখন যারা এস্টাবলিশমেন্টের মনে করেন আগে যারা শীর্ষে ছিল তাদেরকে মনে করেন সরাই দেওয়া হয়েছে, যারা এখন শীর্ষে আসছেন তাদের জন্য তো সবচেয়ে বেশি সুবিধা হয় যদি এস্টাবলিশমেন্টটা না ভাঙে, যদি ঠিকঠাক মতো থাকে। তো সেটারই ফলাফল হচ্ছে বাংলাদেশে। এটা তো সত্যি তুষার ভাই যেটা বলেছেন, আপনারা তো এই বিষয়টাকে সমর্থন করেন না, তাই তো? না, অবশ্যই হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়টা, আপনাদের তরফ থেকে কোনো মন্তব্য কি আমরা দেখতে পেয়েছি? না এইটা যদি বলেন যে এই ইস্যুটা, যেমন আমি এই ইস্যুটা মাত্র আপনার শিরোনামে শুনলাম। এর আগে আপনি কখনো দেখেননি যে হাতকড়া পরানো ছিল হাসপাতালের বেডে? না, ওই যে আপনি যে নিউজটার কথা বললেন, যে এই ঘটনাটা বললেন, সেই ঘটনাটা আমি হচ্ছে এইটা আমি জানতাম না যে এই ঘটনাটা নিয়ে আলাপ আলোচনা চলছে বা ইয়া হচ্ছে, আমার চোখে পড়ে নাই। এটা একটা বিষয়। কিন্তু আমি যখন এটা আপনি আমাকে নোটিস করছেন, আমি কিন্তু সাথে সাথেই বললাম যে এটা আমি সমর্থন করি না। এবং আর একটা হচ্ছে যে এই যে সিস্টেমটা, আমরা আসলে পুরো ব্যবস্থাটার একটা পরিবর্তন আমরা চাই, এবং এই পরিবর্তনটা যদি না হয়, কারণ আমরা কি মনে করি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে এই সরকার তৈরি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সরকার তো কিছু এক্সাম্পল সেট করবে, এবং যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার বলেন বা ধারাবাহিকভাবে আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবে, সেই রাজনীতি করার ক্ষেত্রেও তাদের জন্য রাজনীতিটা কঠিন করাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল, যে তারা এমন কিছু নিয়মকানুন করবেন যেন চাইলেই আসলে ওই নিয়মকানুনগুলো এমন এক্সাম্পল তৈরি করবে মানুষের মনে, যে চাইলেই একটা দুর্বৃত্তায়নের সরকার কিংবা রাজনৈতিক দল এসে ওই নিয়মকানুনগুলো ভাঙলে যেন মানুষের চোখে পড়ে। কিন্তু আমরা আসলে এটা শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় তো এটা হয়েছে যে আসলে শুধুমাত্র ধারাবাহিকতা এবং এস্টাবলিশমেন্টকে কন্টিনিউটি করাই দেখছি। তবে আমি একটা বিষয় একটু নোট দিতে চাই, যেটা হচ্ছে তুষার ভাইয়ের সাথে আমি বলতে চাই যে তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা সাবেক এমপি ছিলেন, এই বিষয়গুলো আমার কাছে আসলে গুরুত্ব বহন করে না। এই জন্য যে তিনি একজন ওখানে আসামি হিসেবে তিনি যদি মুক্তিযোদ্ধা নাও থেকে থাকেন, তিনি যদি সাবেক এমপি নাও থেকে থাকেন, এবং তার যেটা প্রাপ্য এবং সেটা তাকে ওখানে পাওয়া উচিত ছিল। না, আসামি হিসেবেই যে মানবাধিকার আমি সেটাই বলছি যে আসামি হিসেবেই যে তার বয়সের কারণে, যে শারীরিক অসুস্থতার কারণে তার যেই যে সুবিধাগুলো পাওয়ার কথা কিংবা তিনি যে সঠিক বিচারটা পাওয়ার কথা সেইটা পাওয়া উচিত, এবং সেই জায়গায় যে বিষয়গুলো লঙ্ঘন হয়েছে সেটা নিশ্চয়ই নিন্দনীয়। এবং সেই জন্য এটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি এই যে ব্রিটিশ আমল থেকে চলে আসা যে আইন ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো দিয়ে একজন চাইলেই একজনকে এই কারাদণ্ড পড়ানো যায় কিংবা একজনকে বেরি পরিয়ে হচ্ছে নেওয়া যায়, এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে। শুধু আইনেরই দোষটা না, দোষটা আইনের না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যখন আপনি যারা এই কাজটা করেছে তাদেরকে যখন আপনি জবাবদিহিতার আওতায় আনবেন, এটা আপনি আনতে পারবেন না, কারণ সে তো আইন শো করতে পারবে। এখন এই কাজটা করার মধ্য দিয়ে আপনি কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না, কারণ সে তো নিয়ম অনুযায়ী করছে। তার মানে একই সাথে আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, যারা দায়িত্বে আছে তাদের এই নির্দেশনাগুলো দিতে হবে, একই সাথে এটার একটা স্থায়ী বন্দোবস্ত একটা তৈরি করতে হবে এটার এই আইনগুলো পরিবর্তনের মধ্য দিয়ে। জি, আপনার কাছে আসবো আব্দুল নূর তুষার, আপনার কাছে আসতে চাই। আজকে একটি গণমাধ্যমের নিউজ যে নিজাম হাজারীর ঘাটলা এখন ঘরে ঘরে। ঘাটলা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, যেই ঘাটলায় বসে তিনি ঠিকাদারি কাজ বন্টন করতো, বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব নিত, দলীয় বিভিন্ন মীমাংসা সহ নানান কার্যক্রম পরিচালনা হতো। সেখানে তিনি দলবল নিয়ে পালিয়ে গেছেন। এখন সেই ঘাটলা, নিউজটা এমন ছিল যে অনেকটা বিএনপির নেতাদের ঘরে ঘরে তৈরি হয়েছে সেই ঘাটলা।
বিএনপির কারো একক নিয়ন্ত্রণ নেই, বিভিন্ন গ্রুপে বিভক্ত এখন দলটির নেতাকর্মীরা, তারা এমন বিভিন্ন ঘরে ঘরে তাদের এমন ঘাটলা তৈরি হয়েছে, সেখান থেকে চাঁদাবাজির হিসাব হয়, বিভিন্ন বিষয়ে মীমাংসা হয়, বিভিন্ন খাতের টেন্ডার বন্টন হয়, এমন কিছু বিষয় হয়। আমরা বলছিলাম যে পরিবর্তন কোথায়? পরিবর্তন তো বোধহয় এটাই যে আগে এক ঘাটলায় কাজ হতো, এখন ঘরে ঘরে ঘাটলা তৈরি হয়েছে, এটাই কি পরিবর্তন? আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে আমার ছোট ভাইয়ের কয়েকটা কথায় একটু দ্বিমত পোষণ করি। একটা হচ্ছে যে সে কিন্তু তার বক্তব্যে বলেছে যে আগের সরকারের বহু লোককে সরিয়ে দিয়ে নতুন পদায়ন করা হয়েছে। এখন নতুন পদায়ন কি করা হয়েছে পুরনো নিয়ম চালু রাখার জন্য? তাহলে তারা আগের লোকজনকে সরালেন কেন? নতুন লোকজন তো নতুন আচরণ করার কথা। সেই আচরণ কে নিশ্চিত করবে? সেই আচরণ নিশ্চিত করবে হচ্ছে সরকারের নির্দেশনা। আমরা মনে আছে কিনা জানি না, আমার মনে আছে এটা আমি বিরাট তর্ক করেছিলাম একবার। আগের সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোট গিয়েছিল, উদারভাবে খাতা দেখতে বলেছিল, পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা উদার আর অনুদার কি? ভুল করবেন নম্বর পাবেন না, ঠিক করবেন নম্বর পাবেন। উদার মানে কি? উদার মানে হচ্ছে যে ভুলও যদি দেখেন আপনি ইগনোর করবেন আর কি, চলে যাবেন যে ঠিক আছে ভুল করেছো তাতে কি বাবা, 2 নাম্বার তবুও পাও। তো এইটা হচ্ছে নির্দেশনা। দেখেন ওই নির্দেশনার কারণে উদারভাবে খাতা দেখে, সেরকম এইখানেও সরকারের নির্দেশনা থাকা উচিত ছিল যে বন্দীদের সঙ্গে যে আচরণ করা হবে সে আচরণ যেন মানবিক হয়, সেই আচরণ যেন অতীতের সরকারগুলির মতো নির্যাতকের ভূমিকায় না থাকে। আমাদের সরকারি কর্মকর্তারা একই রকম আচরণের ভেতর দিয়ে যেন আমরা না যাই। আইনে অনেক বড় নির্যাতনের অধিকার দেওয়া থাকতে পারে, কিন্তু যিনি আইন প্রয়োগ করছেন তার মানবিকতার উপর নির্ভর করে যে তিনি আইনটা কতটুকু প্রযুক্ত করবেন এবং কতটুকু করবেন না। আইনে কি গুলি চালানো নাই? আছে তো। গুলি চালিয়েছিল, ঠিক করেছিল? করে নাই, কারণ এটা অমানবিক। আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল যখন, আইন অনুযায়ী তো চালিয়েছে, নির্দেশ পেয়েছে চালিয়েছে। বলবে না তারা আমরা সেটা মানবো? আমরা তো মানবো না। তাহলে ওইটা যেমন মানি না, এটাও মানি না। আইন আইনের মতো থাকবে, মানুষ আইনকে প্রযুক্ত করে, আইন নিজে হাত পা দিয়ে এসে হাজির হয় না, নিজেকে নিজে প্রযুক্ত করে না। এইবার আসেন ঘাটলায় আসি। মারিও পুজোর গডফাদার, এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বই। তো এটা আমি অনেকবার পড়েছি, আমি ছবিগুলি অনেকবার দেখেছি, 3টা পর্বে ছবি আছে। গডফাদার কি করে জানেন? একটা চমৎকার আধো অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে, সেখানে অত্যন্ত দামি কাঠ দিয়ে তৈরি করা ওক কাঠের ফার্নিচার, সেইখানে লোকজন আসে এবং গডফাদার সবকিছু নিয়ন্ত্রণ করে। নিজাম হাজারের ঘাটলা ছিল ওই জিনিস। এখন কি হয়েছে? গডফাদার অন্তর্হিত হয়েছে। গডফাদারের শিষ্য জাতীয় লোকজন যারা আছে তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘরবাড়ি তৈরি করেছে। গডফাদার কি করতো জানেন? এই ডন ভিটো কর্লিওনি, সে বাগানে গেলে গাছে পানি দিত, জলপাই তেল দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেত, নাতি নাতনিদের আদর করত, আর ওই ঘরের মধ্যে ঢুকলেই সে গডফাদার। বিএনপি বলেন আর অন্য রাজনৈতিক দল বলেন যারা চাঁদাবাজির মধ্যে গিয়েছে, সমস্যাটা কোথায় তৈরি হয়েছে জানেন? সেন্ট্রাল গডফাদার নাই এই দলের। আজকে যে একটা স্লোগান হয়েছিল আপনার মনে আছে, চাঁদা যায় লন্ডনে নাকি জানি বলেছিল। আসলে চাঁদা লন্ডনে যায় না। যদি যেত তাহলে আপনি দেখতেন যে সিঙ্গেল ঘাটলা হইতো। এই চাঁদাবাজিগুলো করছে হইল যারা দীর্ঘদিন ধরে রাজনীতিকে উপার্জনের অংশ হিসেবে নিয়েছে, এবং এরা কিন্তু সব দলে আছে। আমি কারো পক্ষ সমর্থন করছি না, কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে, সিঙ্গেল পয়েন্ট অফ চাঁদাবাজি না থাকার কারণে এখন মাল্টিপল পয়েন্ট অফ চাঁদাবাজি তৈরি হয়েছে, কারণ সকলেই যার যার যেখানে শক্তি আছে তারা ভাগ বাটোয়ারা করেছে, এইটুকু আমার, অতটুকু আপনার, অতটুকু আপনার। নিজাম হাজারি ছিলেন হচ্ছে ওই ডন ভিটো কর্লিওনি, আর এখন যারা চাঁদাবাজি করছে এরা হচ্ছে গিয়ে ওই টেসিও, ল্যাম্পনি, হ্যাঁ রকো, হ্যাঁ এরা হচ্ছে ওই গডফাদার। আপনি যদি পড়ে থাকেন তাহলে দেখবেন এগুলো হচ্ছে সেই ক্যারেক্টার। এখন আমি কেন এটা বলছি, এই যে দল যখন নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন তার একটা চেইন অফ চাঁদাবাজের কমান্ড থাকে। বিএনপির কাছে আমি খুশি এই কারণে যে চেইন অফ চাঁদাবাজির কমান্ড খুঁজে পাওয়া যায় না। একটা সিঙ্গেল ঘাটলা পেলে বুঝতে হইতো যে বিএনপি নিজে এটা করাচ্ছে। আমি মনে করি যে এখন যেহেতু আলাদা আলাদা ঘাটলা পাওয়া গেছে, তার মানে বিএনপির এদের প্রতি কোনো সমর্থন নাই। এরা যার যার ব্যক্তিগত জোরে নিয়ন্ত্রণও নাই, কারণ সমর্থন নাই, নিয়ন্ত্রণও নাই। ফলে আমি মনে করি সরকারের অত্যন্ত কঠোর হওয়া উচিত, এবং যেহেতু ঘরে ঘরে ঘাটলা তৈরি হয়েছে, যত ঘরে ঘাটলা তৈরি হচ্ছে এদেরকে বন্দি করা উচিত। মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি না করে বরং প্রকৃত মামলা দিয়ে এই যে ঘরে ঘরে ঘাটলা, এইটা বন্ধ করতে পারলে আমি মনে করতাম যে এই যে বিপ্লবের সরকার, অভ্যুত্থানের সরকার, তারা একটা নজির স্থাপন করতে পারতেন। পরে যেই ক্ষমতা আসুক এখান থেকে তারা সরতে পারতেন না। মানুষ তখন বলতো যে দেখেন 11 মাস, 12 মাস, 16 মাস, 18 মাসে তারা যা পারলো, আপনারা কেন পারেন না? এই কথা আমি ওর সাথে একদম একমত। বিপ্লবের সরকারের উদাহরণ স্থাপন করা দরকার ছিল। তারা তো 10, 15, 50 বছর ক্ষমতা থাকার জন্য আসেন নাই, তারা এসেছেন এমন উদাহরণ তৈরি করে দিয়ে যেতে যে দেখেন ভাই, দল নাই, রাজনীতি নাই, কিচ্ছু নাই, শুধু শিক্ষা, অভিজ্ঞতা এবং সদিচ্ছা থাকার কারণে অল্প কিছু লোক কি চমৎকার দেশ চালিয়েছে। কিন্তু ঘটনাটা উল্টোটা ঘটে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষ একটা পর্যায়ে কি বলবে জানেন, যে শিক্ষিত লোকেরাই পারে না,
এবং যেটা আমাদের মতো যারা পড়াশোনা করেছে আমাদের জন্য রাজনীতি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ও যেটা বলেছে যে রাজনীতিবিদদের জন্য, চাঁদাবাজ রাজনীতিবিদদের জন্য লাইফ ডিফিকাল্ট হওয়ার কথা ছিল, উল্টা কি হলো, এত এত ডক্টরেট পিএইচডিরা আমাদের জন্য লাইফ ডিফিকাল্ট করে দিচ্ছে। ভবিষ্যতে লেখাপড়া জানা ছেলেপেলেরা যাবে, লোকজন বলবে লেখাপড়া কি আমরা দেখছি। জি, আপনার কাছে আবারও আসবো ফয়সাল মাহমুদ শান্ত। ঘাটলার কথায় যেহেতু আসলাম, আপনারা একদমই নতুন দল এবং আপনারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আপনাদের দলেরও চাঁদাবাজিতে নাম এসেছে, আবার আপনাদের দলের নেতারা সেই চাঁদাবাজদের ছাড়াতে গিয়েছে, এমনও অনেক ঘটনা ঘটেছে। তো কিছু কিছু ঘাটলা আপনাদের ঘরেও তৈরি হয়েছে তার মানে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে আমাদের এই গণঅভ্যুত্থানের সময় একটা কোনো দল ছিল না। গণঅভ্যুত্থানে সবাই যে যার মতো করে অংশগ্রহণ করছে এবং একটা ব্যানার, ছাত্রদের সম্মিলিত একটা ব্যানার, সেই ব্যানারটা নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দেওয়ার পরে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের এক অংশ আমাদের পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছে। এখন সমস্যাটা যেটা হয়েছে যে এখানে আমাদের দলের জায়গা থেকে, দলে তো বিভিন্ন ধরনের লোক, একেবারে পূর্ব রাজনৈতিক পথ চলা নাই কারোর সাথে। দেখা যাচ্ছে যে কেউ একজন বিভিন্ন জেলায়, উপজেলায় কিংবা বিভিন্ন থানায় আন্দোলন করেছে, তারা পরবর্তীতে আবার এই দলের স্ট্রাকচারে এসেছে এবং আমরা মনে করেছি গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকে এই অংশটার সাথে আমরা রাজনীতি করতে পারবো। এটার মধ্যে দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা একেবারেই অস্বীকার করার কোনো সুযোগ নেই যে সেই জায়গাতে আমাদের মধ্যে এরকম কিছু লোকজন এসেছে যারা ওই চাঁদাবাজির সিস্টেমে অ্যাডপ্ট করতে চেয়েছে কিংবা নিজেদের ওই ওই জায়গাগুলোতে এই সুবিধাগুলো নিতে চেয়েছে। আর একটা ঘটনা যেটা বললেন যে স্পেসিফিক ঘটনাটা আমি একটু ব্যাখ্যা দিতে চাই, আর যদি এটা একাধিকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে মিডিয়াতেও, সেটা হচ্ছে যে যেই চাঁদাবাজি কিংবা হচ্ছে একজনার বাড়িতে কিছু লোকজন এখানে মোহাম্মদপুরে ধানমন্ডিতে ইয়ে হয়েছে, হান্নান মাসুদ সেখানে তাদেরকে ছাড়াতে গিয়েছিল এবং সেটার কারণে হান্নান মাসুদকে সাথে সাথেই, হান্নান মাসুদ আমাদের পার্টির টপ 10-এর একজন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য, সাথে সাথে তাকে শোকজ দেওয়া হয়েছে। পরবর্তীতে যেটা ইনভেস্টিগেট করে যেটা পার্টি জেনেছে এবং হান্নান মাসুদ যেটা জবাব দিয়েছে সেটা হচ্ছে যে ওখানে ওনাদেরকে ধরার পরে ওই থানার যে ওসি তিনি হান্নান মাসুদকে ফোন দিয়েছেন যে আপনার কথা বলছেন, আপনি একটু আসেন, আপনার সাথে দেখা করেন। সো তারপরে তিনি গিয়েছেন, তারপরে তাদেরকে মুসলেখা দিয়ে, তারা, হান্নান মাসুদ না, মানে যারা এখানে যাদেরকে ধরেছে তারা তাদের মতো করে মুসলেখা দিয়ে বের হয়েছে। হান্নান মাসুদ সেখানে ওসির ফোন পেয়ে সেখানে তিনি গিয়েছেন এবং সেটাকে তিনি শেল্টার দেয়া বা সেটা পরবর্তী থানার সাথে আমরা কথা বলে জেনেছি এরকম কোনো ঘটনা সেখানে ঘটে নাই। কিন্তু আমরা মনে করি যে যেহেতু আমাদের নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের তো এক্সিস্টিং অনেকগুলো রাজনৈতিক দল ছিল এবং বিএনপি এবং জামাতের মতো যে দলগুলো যারা ফ্যাসিবাদের আন্দোলনে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, এই দলগুলো ছিল, তো আমরা একটা নতুন কালচার প্রপোজ করার জন্যই তো নতুনভাবে আমরা নতুন বন্দোবস্তের কথা বলে আমরা শুরু করেছি। সেই জায়গায় যদি আজকে বিএনপির নামে যদি 100টা চাঁদাবাজির অভিযোগ আসে কিংবা এই ধরনের ঘাটলার অভিযোগ আসে, আমাদের দলের নামে যদি একটা ঘাটলার অভিযোগ আসে, সেটা মানুষ যে আসলে ভিন্নতা ছেড়ে আমাদের এখানে আসবে সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা আশাহত জায়গা তৈরি করে। এটার সাথে আমি কমপ্লিটলি একমত। এবং আমাদের মতো মানুষ যারা, যেমন মনে করেন আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আমি 3 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, এখনও করছি যদিও। সো তারপরে আমি রাজনৈতিক দলের কখনোই সদস্য ছিলাম না। তো এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি করা সম্ভব এবং নতুন রাজনৈতিক একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যখন আসছি, এসে যখন আমাদের মধ্যে এই ধরনের লোক আমরা পাশে পাই কিংবা এই ধরনের দুই একটা ঘটনা ঘটে, আমাদের জন্য রাজনীতিটা অনেক কঠিন হয়ে যায়। কারণ আমাদের তো আমাদের পুরো জীবনের ক্যারিয়ার সব কিছু একটা কনসিডারেশন নিয়ে আমাদের রাজনীতি আসতে হয়েছে। তো আমরা এই জন্য ফাইট করছি, দলের ভিতরে বলেন, দলের বাইরে বলেন, দলের স্ট্রাকচারে বলেন, আমরা চেষ্টা করছি কতটা বেশি আমরা যেটা বলছি সেটার কাছাকাছি যাওয়া যায়। এরপর আমাদের প্রতিনিয়ত ভুল হচ্ছে, আমরা শিখছি, আরও ডেভেলপ করছি এবং আমরা মনে করি আপনাদের প্রশ্ন এবং জনগণের যেই ডিরেকশন সেটার মধ্য দিয়ে আমরা একটা বেটার জায়গায় যেতে পারবো। যদি না যেতে পারি তাহলে এনসিপি বলেন, গণঅভ্যুত্থান শক্তি বলেন, কেউ কি আসলে জনগণ দীর্ঘদিন ধরে রাখবে না। জনগণ যেমন আমাদের নিয়ে একটা আশা দেখছে, স্বপ্ন দেখছে, সেইটা পূরণ করার মধ্য দিয়ে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিটা দাঁড়াবে। আপনার কাছে আবার আসবো আব্দুল নূর তুষার। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে গত 1-1.5 বছরে সরকার চাইলেই পারতো যে শিক্ষিত মানুষরা যে ভালোভাবে সরকার গঠন করতে পারে, দেশে পরিবর্তন আনতে পারে, এমন কিছু দেখাতে পারতো, কিন্তু সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। কোনো জায়গায় দেখিয়েছে, অধিকাংশ জায়গায় তারা পারে নাই। জি, কিছুদিন আগে জাতিসংঘ সফরে গেছেন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে সফরসঙ্গী ছিল 104 জন। যেমন 100 ছাড়ানোর এই সংখ্যাটা আমরা দেখতাম বিগত সরকারের আমলে। এই সরকার যখন গত বছর প্রথম গিয়েছিল জাতিসংঘ সফরে, তখন খুব সম্ভবত 50-এর আশেপাশে ছিল। তখন সেটা নিয়ে খুব তিনি প্রশংসা কুড়িয়েছিলেন যে এই হয়তো বা নতুন বন্দোবস্ত আসলো, পরিবর্তন আসলো, কিন্তু বছর না ঘুরতেই সেটা আবার দ্বিগুণ হয়ে গেল। আসলে এই যে পরিবর্তন চাই, অনেক আলোচনা হয়, কিন্তু তারপরে আর পরিবর্তনটা হয় না, এটা কি ওই চেয়ারের দোষ নাকি বাংলাদেশের মানুষের ভাগ্যের দোষ? ভাগ্যের দোষ দেওয়া যাবে না,
এটা চেয়ারেরও দোষ না, এটা হচ্ছে আমাদের সিস্টেম বা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার দোষ। আপনি খোঁজ নেন এই 104 জনের মধ্যে কতজন আমলা, ব্যুরোক্র্যাট, কতজন নিরাপত্তারক্ষী, আর কতজন সত্যি কাজে সেখানে গিয়েছেন, তাদের সত্যি কোনো কাজ ছিল এখানে। এখন এই জায়গাতে আমি মনে করি যে এই পুরো তালিকাটা কারো পরীক্ষা করা উচিত ছিল প্রধান উপদেষ্টার দপ্তরের, এবং অপ্রয়োজনীয় ব্যক্তিদেরকে ছেঁটে ফেলা দরকার ছিল। এবং সবসময় এই তালিকার মধ্যে নিরাপত্তাজনিত যে ব্যক্তিরা থাকেন তার সাথে সেই বিষয়টিকে আলাদা রাখা উচিত। কারণ এই নিরাপত্তা ফিক্সড, যাবেই তার সাথে, উনি একা গেলেও যেত, কারণ এটা আসলে তার নিরাপত্তা, পুরো কন্টিনজেন্টের না। সেই কারণে আমি মনে করি যে এইটা আলাদাভাবে দেখা উচিত। নিরাপত্তাজনিত যারা গিয়েছেন তাদেরকে বাদ দিয়ে বাকি কন্টিনজেন্টটা দেখা উচিত, এবং সেইখানে যদি অতিরিক্ত লোকবল থাকে বা অতিরিক্ত লোকজন নিয়ে তিনি যান, তাহলে তার উচিত ছিল সেইখানে দায়িত্বশীল কোনো ব্যক্তিকে দিয়ে এটা পরীক্ষা করানো। কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে, উনি তার 2 কন্যা নিয়ে গিয়েছেন। আমি এই জায়গাতে প্রশ্নটা অন্য কারণে করব। আমি এতে কোনো দোষ দেখি না, নিতেই পারেন, পরিবার নিয়ে গেছেন, অন্য যারা কিন্তু আছেন, বিগত সময়ে যখন না, সরকার অন্য পরিবার যারা আছেন নিয়ে তারা যেত স্ত্রী তখন নিয়ে যান। আলোচনা হতো। হ্যাঁ, আলোচনা তো হতোই, রাজনৈতিক সরকার সমালোচিত হতেন, বা আমি তারপর ওইটারও আমি মনে করি যে কেউ তার, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্ত্রীকে নিয়ে ঘুরছেন, ওনার কি কাজ? উনি ফার্স্ট লেডি, কনস্টিটিউশনাল ওনাকে ফার্স্ট লেডি বলে, সেই জন্য নিয়ে গেছেন। তো উনি তার কন্যাদেরকে নিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জায়গাতে আমার ছোট প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই যে অর্থ ব্যয়, যে সরকার চিকিৎসকদেরকে চিঠি দিয়েছে যে আপনি যে বিদেশে সেমিনারে যাবেন, নিজের পয়সায় রেজিস্ট্রেশন করেছেন, এবং তাতে আর্থিক ক্ষতি হয়, ডলার খরচ হয়, তো আমি পড়াশোনা করতে যাব, আমি ফিস দিয়ে ফেলেছি এমআরসিপি পরীক্ষার, তারপরও যেতে দেয় নাই, বলেছে বৈদেশিক মুদ্রার ক্ষয় হয়। বহু ট্রেনিং থেকে ডাক্তারদেরকে, প্রকৌশলীদেরকে, এরকম যারা পেশাজীবী, তাদেরকে সরকারি দপ্তর বাধা দিয়েছে, বৈদেশিক মুদ্রা খরচ হয়। এখন সেই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে, এইখানে কি বৈদেশিক মুদ্রা খরচ হয় না? এখানে কি টাকা দিয়ে বেড়াতে গিয়েছেন তারা? ওইখানে কি 1000 টাকার নোট চলে? তাই না? তো তাইলে তো এটা আমাদের প্রশ্ন করতে হবে। এই জন্য আমি প্রশ্নটা করবো, অন্য কিছু না। আপনি সত্যিকারের কাজে যারা যাচ্ছে তাদেরকে বৈদেশিক মুদ্রার অজুহাত তুলে বাধা দিচ্ছেন। এই কিছুদিন আগেও ডাক্তাররা যেতে পারে নাই, এরকম একাধিক ডাক্তার। না, কাজ যে কম মানুষে হয়, না, গত কিন্তু বছর আপনি আমাকে 50 জন, বোঝান তো, এবছর 6 জন দ্বিগুণ হয়ে গেল রাজনৈতিক নেতা কেন? গিয়েছিলেন, ওনাদের কি কাজ? 6 জন সাথে নিয়ে গেছিলেন না, যেটা না নিলে পরে এই ডিম টিম কিচ্ছু হইতো না। এত দূরে গিয়ে আমেরিকান ডিম কেন? মানে আমেরিকান ডিম কি বেশি পুষ্টিকর? উনি জানতেন না, ওনারা জানতেন না যে এই ধরনের একটা কুকীর্তি হতে পারে? এর আগে লন্ডনে হয় নাই ডাস্টবিন নিয়ে, ডিম নিয়ে? আপনি সরাসরি ভালনারেবল একটা পজিশনে এই 6 জন রাজনীতিবিদকে নিয়ে একটা অংশকে ছেড়ে দিয়েছেন। পার্কিং দিয়ে হেঁটে তাদেরকে যেতে হবে কেন? আমরা জীবনে কেউ কোনোদিন বিদেশে যায়নি, আমরা জানি না যে পার্কিং লট থেকে এবং হেঁটে যাওয়ার দরকার পড়ে না, সরাসরি গাড়ি এসে ড্রাইভওয়ে থেকে নিতে পারে টার্মিনালের। তো তাদেরকে এভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া, পিছনের দরজা দিয়ে বের করা, এই ধরনের একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া, যদি এত নিরাপত্তার লোকেরাই যেয়ে থাকে, এই নিরাপত্তার মধ্যে তাদেরকে কেন অংশীদারিত্ব দেওয়া হলো না? এই 6 জন গেস্ট তো বিশেষভাবে সিস্টেমের অতিথি। এই যে 6 জন যে গিয়েছেন, এরা কিন্তু সিস্টেমের অতিথি। কোনো প্রোটোকলে বিরোধী দলের রাজনীতিবিদ নিয়ে যাওয়ার কোনো কাজ নাই এখানে। জাতিসংঘে বিরোধী দলের রাজনীতিবিদদেরকে তারা আমন্ত্রণও জানায় না, ডাকেও না। এটা আমরা চেয়েছি বলে নিয়ে গেছি। তাহলে এই যে আমেরিকান পুষ্টিকর ডিম এই যে এইভাবে গেল, এটার কারণটা কি হলো? এটা তৈরি করা হলো, এই পুরো সিচুয়েশনটা তৈরি করা হয়েছে, যাতে করে আবার একটা গালি, আবার ওই যে বিদেশ থেকে এই বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা হইচই শুরু করা, এই চলে এলো, এই চলে এলো, ভয় তৈরি করা, জুজুর ভয় দেখানো, আবার মব সংস্কৃতি ক্রিয়েট করা। এবং আপনি দেখেন আজকেই এই মব সংস্কৃতির বিষয়ক কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গাতে রিপোর্টেড হচ্ছে, বিভিন্ন জায়গায়। আপনার এইটা হচ্ছে আমার উত্তর এই জাতিসংঘ বিষয়ক। এবং এই আমি মনে করি যে আরো আরো বিবেচনার সাথে এই কাজগুলি যাতে করা হয়, এবং এই ঘটনা থেকে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তারা যেন শিক্ষা নেয়। জি, ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে আসতে চাই। অনেক পরিবর্তনের কথাই আমরা হয়তো বা আনতে পারতাম, যে কি কি পরিবর্তনের আশা ছিল, আসেনি, আমাদের সময় কম, তাই একটি বিষয় না আনলেই নয়, যে নারীর প্রতি বৈষম্য বা নারীকে অপমান করা, হেয় করা, এই বিষয়গুলো, এই পরিবর্তনটাও বোধহয় অনেকেই চেয়েছিল, নারীরা বিশেষ করে চেয়েছিল। সম্প্রতি যেমনটা বলছিলাম, জাতিসংঘে যাওয়ার পরে সফররত অবস্থায় তাসনিম জারাকে খুব বাজে ভাষায় আক্রমণ করা হয়েছে। একজন নারীকে এমন বাজে ভাষায় আক্রমণ করার ঘটনা নতুন না। রুমিন ফারহানা বা এদের মতো যারা রাজনীতিবিদ আছে তারাও সচরাচর এই ধরনের আক্রমণের শিকার হয়।
দীপুমণিদের মতো মানুষ যারা আছেন তাদেরকে যখন কোটপাড়ায় এমন আক্রমণ করা হয় তখন সেটাকে বলা হয় যে ঠিক আছে স্বৈরাচারের দোষর, তাদেরকে বলাই যায় এমন কথা। বেশ ভালো, কিন্তু নারী সংস্কার কমিশনকে যখন সমাবেশ করে হাজার হাজার মানুষের মাঝে গালি দেওয়া হয়েছিল সেখানে আপনাদের নেতা উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছিলেন, আবার আপনারাই এখন চান যে পরিবর্তন চান, কেন নারীকে অপমান করা হয়? তাহলে এগুলো কি সাংঘর্ষিক হয় না? না, এটা সাংঘর্ষিক না। এবং যেটা বললাম যে এটা একটা ইন্টারেস্টিং কেস স্টাডি আজকের আলাপটা, সেটা হচ্ছে নারী কমিশনের ওই আলাপটা নিয়ে এটা একাধিক সংবাদ সম্মেলনে এবং একাধিক মিডিয়াতে ব্যাখ্যা আলাপ এসেছে, কিন্তু আপনার প্রশ্নটা আবার সেই গোড়া থেকে এসেছে। বিষয়টা কীরকম দেখেন, হেফাজতের যেই ইনভাইটেশনটা ছিল, আমি একবার পরিষ্কার করে বলছি, এবং ওদের যে সমাবেশটা ছিল, ওই সমাবেশটার ট্যাগলাইন এবং ইনভাইটেশনটা ছিল যে শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের 5 মের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা সেইটাকে কেন্দ্র করে তারা সমাবেশ করেছে, গুম খুনের বিরুদ্ধে তারা একটা সমাবেশ করবে। সেখানে আমাদের নেতাদেরকে তারা ইনভাইটেশন দিয়েছে, আমাদের নেতারা গিয়েছেন, এবং সেখানে সেই রিলেটেডই যে গত আওয়ামী লীগের সময়ে যে ধরনের হত্যাকাণ্ড, গুম, নিপীড়ন, হেফাজত, পিলখানা সহ নানা ধরনের ঘটনা ঘটেছে সেই বিষয়ে তারা কথা বলেছে। নারী কমিশন বিষয়ে তারা কোনো ধরনের কোনো কথা বলে না, এবং তাদের ব্যানারে পোস্টারও নারী কমিশন সংস্কার বিষয়ে কোনো আলাপ আলোচনা ওখানে ছিল না। এরপরে ওখান থেকে যখন চলে এসেছে হাসান আব্দুল এবং ওই ইয়াদের যে বক্তব্যটা, হেফাজতের নেতাদের যে বক্তব্য, যে নারীদেরকে উদ্দেশ্য করে যে ধরনের অবমাননাকর বক্তব্য, সেই বক্তব্যটা হয়েছে তারপরে। এরপরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 3 জন নারী সদস্য হেফাজতের বিরুদ্ধে রিট করেছে। সেই রিটের প্রেক্ষিতে হেফাজতেরা অফিসিয়ালি ক্ষমা পর্যন্ত চেয়েছে, তারপরে তারা রিট উত্তোলন করেছে। তার মানে নাগরিক পার্টির পক্ষ থেকে ওই নারী অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্যান্য ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তাদের থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থানটা ওই সমাবেশের বিরুদ্ধে তারাই নিয়েছে, এবং তারা সরাসরি আমাদের সেটা আমাদের পার্টির পক্ষ থেকে সেখান থেকে সেটার অফিসিয়ালি সেটা সমালোচনা করা হয়েছে, আমাদের মেম্বাররা সেটা তাদের বিরুদ্ধে রিট করেছে, এবং যে 2 জন ওখানে গিয়েছিল তারাও এটা স্পষ্ট করেছে যে আমাদেরকে ডাকা হয়েছিল গুম খুনের বিষয়ে, আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছি। তো সেই জায়গাটা, এবং নারীর অবমাননার ক্ষেত্রে যে বলছেন যে আমরা নারী নিরাপত্তা চাই এবং সাংঘর্ষিক, সেটার সাথে সম্প্রতি হান্নান মাসুদ একটি বক্তব্য দিয়ে তিনিও ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সম্প্রতি হান্নান মাসুদ যে বক্তব্যটা দিয়েছেন, ক্ষমা কার কাছে চায়? মানে ওই যে যারা রিট করেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে যারা রিট ক্ষমা চেয়েছেন, তারা ক্ষমা চাওয়ার পরে রিটটা উত্তোলন করে নিয়েছে। তো হেফাজতের নেতারা কার কাছে ক্ষমা চেয়েছে? পাবলিকলি ক্ষমা চেয়েছে তারা প্রেস রিলিজ দিয়ে। নারীদের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। আমার চোখে পড়েনি, হয়তো আপনি যেহেতু বলছেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের জায়গা থেকে যে আমরা একটা, প্রথমত হচ্ছে বিষয়টা হচ্ছে একটা ভিন্ন রাজনৈতিক দল, সে কি স্ট্যান্ড নিবে, সে তাকে জনগণ প্রত্যাখ্যান করবে, সেটা একটা রাজনৈতিক দলের কনসার্নও না। তারপরও আমাদের আপনাদের 3 জন নারী রিট করেছিল, এটি তখন আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি, কিন্তু আপনাদের দল থেকে মানে ওইরকম প্রেস রিলিজ দিয়ে বা আমাদের দল থেকে তো প্রেস রিলিজ দিয়ে ক্ষমা চাবে না, সেটা ক্ষমা না, যে কেন গিয়েছিলেন তেমন প্রতিবাদ জানানো হয়েছিল। আমাদের যে 2 জন নেতা যেখানে গিয়েছেন তারা নিজেরাই এটার সমালোচনা করেছেন, বললাম একাধিক মিলিত, এবং তারা যে এবং এটা পরিষ্কার করেছেন যে ওখানে তারা কেন গিয়েছিলেন। এবং প্রোগ্রামটা আপনারা জানেন যে যেদিন বেগম জিয়া দেশে আসবেন সেইটার উপলক্ষে ওই 5 তারিখ পড়েছিল, তারা হচ্ছে আগে পরে হচ্ছে প্রোগ্রামটা করেছিল, এবং সেইটার প্রেক্ষিতেই তারা ওই প্রোগ্রামটা করেছিল, এবং প্রোগ্রামটা ছিল স্পেসিফিকভাবে শাপলার ঘটনাকে কেন্দ্র করে। তো শাপলার ঘটনাকে কেন্দ্র করে তারা প্রোগ্রাম আয়োজন করে, এটা যাওয়াতে তো কোনো দোষের কিছু নাই। এবং এরপরে যখন সেই প্রোগ্রামে যারা আয়োজক তারা কি বক্তব্য দিবে না দিবে সেটা কিন্তু আপনি অন্য একটা রাজনৈতিক দল হিসেবে ঠিক করে দিতে পারবেন না, এবং সেটা ঠিক করে দেওয়ার কথাও না। একটা কথা উঠছিল, মব কালচারের কথা উঠছিল, যে বাংলাদেশে বোধহয় 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি এই শব্দটার সাথে পরিচিত। একটু জানতে চাই, আপনার কি মনে হয় মবের উত্থান কাদের হাত ধরে বাংলাদেশে? একদম ছোট করে 1 মিনিটে প্লিজ। বা 1 মিনিটে তো এটার উত্থান বলা সম্ভব না। বিষয়টা হচ্ছে যতটুকু সম্ভব, বিষয়টা হচ্ছে 5 আগস্টের পরে এখানে 2টা ঘটনা দেখতে হবে, মানে এখানে মবের সাথে 2টা পার্সপেক্টিভ দেখতে হবে। একটা হচ্ছে যে 5 আগস্টের মধ্যে দিয়ে পৃথিবীতে আপনি যতগুলো দেশে গণঅভ্যুত্থান হয়েছে, যদি সেই গণঅভ্যুত্থান বিষয়গুলো দেখেন, সেই গণঅভ্যুত্থানের পরে যেই ধরনের রিপারকেশন হয়, নেপালে বলেন, শ্রীলঙ্কাতে বলেন, বিভিন্ন জায়গায়, সেই রিপারকেশনের একটা ধারাবাহিকতা, মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রাকচারের উপরে বিভিন্ন জায়গায় প্রতিফলন হয়েছে, এবং সাধারণ মানুষ করেছে, কেউ সাধারণ একটা রিয়াকশন হয়েছে। আবার পাশাপাশি কিছু সুবিধাবাদী কিছু লোকজন সেটাকে ব্যবহার করে
এই ধরনের কাজকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আপনাদেরও দেখেছিলাম যখন আনসার বিদ্রোহ হয়েছে তখন আপনারা সচিবালয়ে ডাক দিয়ে গিয়েছেন 32 নম্বর ভাঙার সময় একদম 20 সেকেন্ডে বলবেন এখন এটা কি মব ছিল কি ছিল না? এখন বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে যদি মব, বিষয়টা কি মব, বিষয়টা হচ্ছে যে একটা আননোন গোষ্ঠী এসে এক ধরনের একটা রিপারকাশন ক্রিয়েট করা, কিন্তু একটা পরিচিত একটা রাজনীতি বিএনপি যদি একটা জিনিস করে সেটা ভুল হইতে পারে, কিন্তু সেটা তো আপনি মব বলতে পারবেন না। দেখেন বিষয়টা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, তুষার ভাইয়ের কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন রেখে শেষ করতে হবে। আমাকে তাহলে উত্তর দিতে হবে। উত্তর কি দেওয়ার সুযোগ নেই? আমাদের উত্তরটা নেওয়ার সময় একদমই নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।